গত শতকে আমরা জানতে পারি মহাবিশ্বের একটি নির্দিষ্ট অতীত আছে। তার আগে স্টেডি স্টেট তত্ত্ব জনপ্রিয় ছিল। ধারণা করা হতো মহাবিশ্ব অনন্তকাল ধরে উপস্থিত। বয়স অনন্ত হলে ভবিষ্যৎ পরিণতি নিয়ে প্রশ্ন আসে না, কিন্তু কবির কথায় জন্মিলে মরিতে হবে। তাই ভবিষ্যৎ কি হবে সেটা একটা বড় প্রশ্ন। 1920 থেকে 1940 এই 20 বছর ধরে বিজ্ঞানী এডুইন হাবেলের পর্যবেক্ষণের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল ছায়াপথেরা একে অপরের থেকে দূরে সরছে। এ থেকেই তৈরি হয় বিগ ব্যাং তত্ত্ব। 1927 সালে জর্জ লিমেত্রে বলেন, প্রসারণশীল মহাবিশ্ব থেকে বলা যায় অতীতে মহাবিশ্ব ছিল নিবিড় এক বিন্দুর মতো। এর আগে আইনস্টাইনের সার্বিক আপেক্ষিক তত্ত্বের সমাধান করে আলেকজান্ডার ফ্রিডম্যান একই কথা বলেছিলেন। আইনস্টাইনের সমীকরণের একটি সমাধান অনুসারে দেখা যায় একটি প্রাথমিক সিঙ্গুলারিটি থেকে মহাবিশ্ব জন্ম নিয়েছিল। 1964 সালে আবিষ্কৃত হয় মহাজাগতিক পটভূমি বিকিরণ বা দ্য কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। বিগ ব্যাংয়ের পক্ষে একটি বড় প্রমাণ ছিল এটি। 1998 সাল থেকে শুরু করে বিভিন্ন পর্যবেক্ষণ থেকে দেখা যায় মহাবিশ্বের প্রসারণের গতি ক্রমশ বেড়েই চলেছে। এর জন্য দায়ী শক্তির নাম দেওয়া হয় ডার্ক এনার্জি। আইনস্টাইনের সমীকরণ বলেছিল মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু আইনস্টাইন নিজেই সেটা বিশ্বাস করতেন না। সমীকরণ অসম্পূর্ণ মনে করে তাই তিনি একটি বাড়তি ধ্রুবক যোগ করেছিলেন। পরে স্বীকার করেন এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু এখন আবার মনে হচ্ছে এই ধ্রুবকের দরকার আছে। এই ধ্রুবক আসলে ডার্ক ম্যাটারের বিপরীতে কাজ করে। ভবিষ্যতে মহাবিশ্বের ভাগ্যে 3টি ঘটনা ঘটতে পারে। হয় এটি চিরকাল প্রসারিত হতে থাকবে, মহাকর্ষের প্রভাবে প্রসারণের গতি কমানোর চেষ্টা করবে, তবে ডার্ক এনার্জির কারণে প্রসারণের গতি ক্রমশ বেড়েই চলবে। আরেকটি হতে পারে মহাবিশ্বের প্রসারণ একসময় থেমে যাবে, শুরু হবে সংকোচন। আরেকটি সম্ভাবনা হলো প্রসারণ চলতে থাকবে, তবে প্রসারণের গতি ক্রমশ লোপ পাবে, কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে না। ভবিষ্যতের মহাবিশ্বের ভাগ্যে কি ঘটবে তার একটা বড় প্রভাবক হলো মহাবিশ্বের ঘনত্ব পরামিতি বা দ্য ডেনসিটি প্যারামিটার। একে গ্রিক বর্ণ ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এর মান পেতে মহাবিশ্বের বস্তুর গড় ঘনত্বকে ঘনত্বের একটি ক্রান্তীয় মান দ্বারা ভাগ করা হয়। ঘনত্বের যে মান খুব অল্পের জন্য মহাবিশ্বের প্রসারণকে থামাতে পারে তার নাম ক্রান্তীয় ঘনত্ব বা দ্য ক্রিটিক্যাল ডেনসিটি। মহাবিশ্বের ভবিষ্যতের সাথে এর আকৃতি বা জিওমেট্রির সম্পর্ক রয়েছে। ওমেগার মান 1-এর বেশি হলে মহাবিশ্বের আকৃতি হবে আবদ্ধ গোলকের পৃষ্ঠের মতো, কারণ এক্ষেত্রে মহাবিশ্বের ঘনত্ব ক্রান্তীয় ঘনত্বের চেয়ে বেশি। পৃথিবীর পৃষ্ঠের মতো এমন মহাবিশ্বের ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রির বেশি হবে। তবে বড় মাপকাঠিতে মহাবিশ্বের আকৃতি হবে উপবৃত্তের মতো। মহাকর্ষের প্রভাবে একসময় প্রসারণ থেমে যাবে। শেষ পর্যন্ত ঘটবে দ্য বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন। বিন্দু থেকে আসা মহাবিশ্ব বিন্দুতে গিয়েই আবার মিশে যাবে। তবে কিছু কিছু আধুনিক তত্ত্ব বলছে ওমেগার মান 1-এর বেশি হলেও ডার্ক এনার্জির প্রভাবে মহাবিশ্ব প্রসারিত হতেই থাকবে। এই কারণে মহাসংকোচন ঘটার সম্ভাবনা এখন পর্যন্ত অর্জিত জ্ঞান অনুসারে কম, তবে ঘটবেই না সেটা বলার জো নেই। ওমেগার মান 1-এর কম হলে মহাবিশ্ব হবে উন্মুক্ত। ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রির কম হবে। মহাকর্ষ প্রসারণকে কিছুটা কমাবে, কিন্তু ডার্ক এনার্জির প্রভাবে সে বাধা উপেক্ষা করে প্রসারণের গতি বরং আরও বাড়তে থাকবে। এভাবে চলতে থাকলে একসময় মহাকর্ষ, তড়িৎচুম্বকত্ব ও সবল নিউক্লিয় বলের বাঁধন ছিঁড়ে যাবে। এ অবস্থাকে বলা হয় দ্য বিগ রিপ বা মহাভাঙন। একই রকম পরিস্থিতিতে আরেকটি সম্ভাব্য পরিণতির নাম দ্য বিগ ফ্রিজ বা মহাহিমায়ন। এ অবস্থায় সর্বত্র বিরাজ করবে হিমশীতল অবস্থা। হবে না কোনো রকম তাপ বিনিময়, থেমে যাবে বস্তু কণার চলাচল। এ কারণে এর অপর নাম তাপীয় মৃত্যু। এটা ঘটে গেলে বস্তুর মধ্যে আর কোনো প্রকার তাপের বিনিময় সম্ভব হবে না। সব যন্ত্র অচল হয়ে যাবে। এন্ট্রপি হবে সর্বোচ্চ। তবে মহাবিশ্বের ঘনত্ব ক্রান্তীয় ঘনত্বের সমানও হতে পারে। সত্যি বলতে বর্তমান পর্যবেক্ষণ এরই পক্ষে কথা বলছে। এমন মহাবিশ্বই
ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এক্ষেত্রে মহাবিশ্ব হবে সমতল। পর্যবেক্ষণ বলছে মহাবিশ্ব এমনই। এই ফলাফলের ত্রুটির মাত্রা মাত্র 0.4%। এই মহাবিশ্ব চিরকাল প্রসারিত হবে, তবে প্রসারণের হার ক্রমশ কমবে, তবে কখনোই একেবারে থেমে যাবে না। কিন্তু ডার্ক এনার্জি ভূমিকা রাখলে প্রসারণ শুরুতে থামলেও আবার বাড়তে শুরু করবে। পরিণতি হবে সেই উন্মুক্ত মহাবিশ্বের মতোই। আরও কিছু কম সম্ভাব্য ঘটনা ঘটতে পারে মহাবিশ্বের মহাজাগতিক ভাগ্যে। এর একটি হলো বিগ বাউন্স। এটা আসলে মহাবিশ্ব সম্পর্কে চক্রাকার মডেলের একটি অংশ। এই তত্ত্ব অনুসারে মহাবিশ্ব শুরু হয়েছিল সংকুচিত অবস্থা থেকে, আর সেই সংকুচিত অবস্থাটা এসেছিল তার পূর্ববর্তী একটি প্রসারণ থেমে গিয়ে গুটিয়ে যাওয়ার মাধ্যমে। এভাবেই মহাবিশ্ব একের পর এক সংকুচিত ও প্রসারিত হচ্ছে। একের পর এক ঘটছে বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ। এই জন্যই এই মডেলের নাম চক্রাকার মডেল বা দ্য সাইক্লিক মডেল অফ কসমোলজি। বিজ্ঞানীরা বলছেন আরও একটি সম্ভাবনার কথা। এর নাম দ্য বিগ স্লার্প। স্লার্প অর্থ গ্রাস করা বা গ্রাস করার সময় সৃষ্ট শব্দ। এ তত্ত্ব অনুসারে মহাবিশ্ব এখন ফলস ভ্যাকিউম অবস্থায় রয়েছে। যে কোনো সময় চলে যেতে পারে একটি ট্রু ভ্যাকিউম বা প্রকৃত ভ্যাকিউম অবস্থায়। প্রকৃতির যে কোনো ভৌত প্রক্রিয়া সবসময় সর্বনিম্ন শক্তি স্তরে যাওয়ার প্রবণতা দেখায়, আর মহাবিশ্ব সর্বনিম্ন শক্তির অবস্থায় থাকলে কেবল প্রকৃত ভ্যাকিউম বা ট্রু ভ্যাকিউম অবস্থায় থাকবে। এখন সেটা নাও হতে পারে। হয়তো মহাবিশ্ব এখন উচ্চতর শক্তি স্তরে অবস্থান করছে, তার মানে এটি ফলস ভ্যাকিউম স্টেটে অবস্থান করছে। সেক্ষেত্রে যে কোনো সময় এটি ট্রু ভ্যাকিউম বা আসল ভ্যাকিউমে চলে আসতে পারে। তার সাথে সাথে আমূল পাল্টে যাবে আমাদের চিরচেনা মহাবিশ্ব। ভৌত ধ্রুবকদের মান বদলে যাবে। পাল্টে যেতে পারে আলোর বেগের মান কিংবা অ্যাভোগাড্রো নাম্বার। ফলে স্থান, কাল, বস্তু ও শক্তির ধারণা একদম বদলে যেতে পারে। হয়তো আগাম কোনো সংকেত না দিয়েই ধ্বংস হয়ে যাবে আমাদের চিরচেনা অতি প্রিয় মহাবিশ্ব।